সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব স্পষ্ট নয় বিএনপির কাছে। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ চাইবে দলটি। ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাওয়াকে ভালোভাবে নিচ্ছে না অনেক রাজনৈতিক দল। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, সাধারণ মানুষ চায় এই সরকার আরও 5 বছর থাকুক। এছাড়া বিপ্লবোত্তর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি কতটুকু পাল্টেছে তা নিয়েও বিতর্ক রয়েছে। রাজনীতিবিদদের আচরণ কি বদলেছে এ নিয়েও রয়েছে আলোচনা। নির্বাচনে বিভিন্ন দলের অবস্থান কেমন হবে তা নিয়েও চলছে নানা সমীকরণ। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সরকারের মেয়াদ বিতর্ক এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। স্লোগানে উত্তাল রাজপথ। গাজায় গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে বিএনপির বিক্ষোভ। মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন নেতাদের। প্রতিষ্ঠানে হামলা বন্ধের আহ্বান। প্লট দুর্নীতির মামলায় হাসিনা পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তালিকায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজুকের 16 কর্মকর্তা। ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ। বন্দি প্রত্যাপ বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাড়তি শুল্ক 90 দিন স্থগিত করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পাবে বাংলাদেশ। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও সমস্যা হবে না, দাবি বাণিজ্য উপদেষ্টার। এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় বসল প্রায় 20 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 60 দিনে ফল প্রকাশের ঘোষণা শিক্ষা উপদেষ্টার। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সরকারের মেয়াদ বিতর্ক। মোশাররফ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকেই কিন্তু বলে আসছেন যে রাজনৈতিক দলগুলো যদি স্বল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন, আর দীর্ঘমেয়াদী চাইলে জুনে নির্বাচন। মাঝে একবার তিনি মার্চের কথাও বলেছিলেন। তো এখন পর্যন্ত রাজনৈতিক দলের সংস্কার নিয়ে যে মনোভাব, তাতে বোঝা যাচ্ছে যে তারা যৌক্তিক একটি সংস্কার চায়, একবারে দীর্ঘমেয়াদী সংস্কারও তারা চাচ্ছে না। সে অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা। এরপরেও বিএনপি নির্বাচনের জন্য এত অস্থির হয়ে গেল কেন? ধন্যবাদ আপনাকে আফজাল ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক এবং সময় টিভির দর্শক শ্রোতা। আমরা অস্থির হয়ে গেছি, এর ব্যাখ্যাটা কি? বিএনপি একটি রাজনৈতিক দল। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে গত শেখ হাসিনার আমলে 3টি নির্বাচনে মানুষ ভোট দেওয়ার কোনো সুযোগই পায়নি। শুধু জাতীয় নির্বাচন না, আপনি স্থানীয় সরকার নির্বাচন থেকে যত কোনো নির্বাচনে ভোট বাংলাদেশ থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। তো সুতরাং আমরা মনে করি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে আমাদের একটি অন্যতম একটি দায়িত্ব বলে আমরা মনে করি। পাশাপাশি আপনি দেখবেন এই সরকারটির নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। এখন আপনি যে কথাটি আপনার উপস্থাপনায় শিরোনামে বলেছেন, যে সংবাদ শিরোনামে, যে এক উপদেষ্টা বলেছে 5 বছর আমরা থাকতে চাই। না, উপদেষ্টা 5 বছর থাকতে চাই এটা বলেননি, জনগণ বলছে তাদেরকে যে আপনারা 5 বছর থাকেন। এই যে চাই, এটার মাপকাঠিটা কি? আপনি 5 বছর, 3 বছর, তারপর আরো কিছু প্রশ্ন আমরা করি সব সময়। এই যে মাননীয় প্রধান উপদেষ্টা বলছে স্বল্প সংস্কার আর দীর্ঘ সংস্কার। তা আমরা তো বারবার বলেছি আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি একটা শিডিউল দেন যে আপনি কি করতে চান, সংস্কারের জন্য আপনি কখন কি করতে চান। কিন্তু আপনি দীর্ঘ 8 মাস অতিবাহিত হচ্ছে। আপনি কি এই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার কাছ থেকে পেয়েছেন? উনি একটি কথা বলেছে যে স্বল্প হলে ডিসেম্বর আর দীর্ঘ হলে জুন। তা আমরা তো বারবার জানতে চেয়েছি যে স্বল্পর সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি, আপনি একটু বলেন, অথবা দীর্ঘ ডেফিনেশনটা কি, সেটা তো বলেন নাই। অন্যদিকে আপনি যদি দেখেন যে 6টি সংস্কার কমিশন হয়েছে বা একটা ঐক্যমত তৈরি হয়েছে, সেখানে দেখবেন আমরা দেখলাম যে দীর্ঘ 8 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু তাদের অগ্রগতি কতটুকু আপনি দেখেন। একটা ধীর গতি তাদের কর্মকাণ্ডের মধ্যে আমরা লক্ষ্য করছি। আরেকটা দেখেন, এটা একটা দেশের আগামী দিন দেশটা কি পরিচালনা হবে, এটা নীতি নির্ধারিত সিদ্ধান্ত।
এটা কিন্তু আপনার ছেলে খেলা না যে আমি বিশেষ পরীক্ষা দিলাম টিক চিহ্ন দিয়ে আমি পাশ হানা কোনটা কোনটা না, এটা আমি গড় পূরণ করে আসলাম, আমি 100-র মধ্যে 90 পেলাম, আমি পাশ করে গেলাম। ইট ইজ নট, এটা হলো দেশ পরিচালনার বিষয়। আপনাকে আমার দেশ কীভাবে পরিচালিত হবে, আমি কিভাবে সবার সাথে সমন্বয় করে আগামী দেশটাকে এগিয়ে যাবো, সেই বিষয়। এখন আপনি দেখলাম যে একটা এই যে ঐক্যমতের মধ্যে একটা টিক চিহ্নের মধ্যে আপনার যা রাজনৈতিক দলগুলোকে নিয়ে গেলেন, এক। আর আপনি দেখেন তাহলে আপনার দেরি হওয়ার দরকারটা কি? আপনি বলছেন যে মানে একটা দীর্ঘমেয়াদী একটা দরকার। আপনি অধিকাংশ রাজনৈতিক দল তারা কি মতামত চেয়েছে, তার মতামত কিন্তু দিয়ে দিয়েছে। এবং আমি দেখেছি আমার দলের পক্ষ থেকে যে প্রত্যেকটি বিষয়ে আমরা আলাদা আলাদা কিন্তু আবার প্রস্তাব দিয়েছি সংস্কারের। আপনি বলেন বিচার বিভাগ বলেন, পুলিশ সংস্কার বলেন, নির্বাচন কমিশন সংস্কার বলেন, দুর্নীতি বলেন, যে কমিশনগুলি হয়েছে প্রত্যেকটির ব্যাপারে কিন্তু আলাদা কি নোট পেপার আমরা তৈরি করে তাদেরকে সরবরাহ করেছি। তাহলে এবং অন্যান্য জামাতকে আমরা দেখেছি, বাম দলগুলি দেখেছি, সবাই কিন্তু সংস্কারের প্রস্তাবনা সরকারের কাছে ইতিমধ্যে হস্তান্তর করেছে। তাহলে আপনার টেবিলে তো সব কিছু আছে। আপনি এখন এক পারেন রাজনৈতিক দলগুলিকে আলোচনা করে বলতে পারেন যে আমরা এইটা চাচ্ছি, আপনার এই ক্ষেত্রে দ্বিমত আছে, এখানে কি হতে পারে। অথবা আপনি বলতে পারেন যে ঐক্যমত যেগুলি হয়ে গেছে, যদি আপনি স্বল্প বলেন যে আমার এই ঐক্যমত হয়ে গেছে, আমি এগুলি এখন বাস্তবায়ন করে আমি অ্যাকশনে যাব। কিন্তু আপনি সেই ধরনের কি খুব গতি আছে বলে আপনি কি মনে করেন? বরং আমরা নানা কথা এক এক সময় শুনি। কোন কোন উপদেষ্টার এখন দেখি আমরা কিছু খায়েশ জন্মাইছে, সে দীর্ঘদিন থাকতে চায়, এরকম একটা বক্তব্য আপনি লক্ষ্য করবেন। কারো কারো বক্তব্য এই ধরনের আছে। তারপর আপনি দেখেন এখানে আরেকটি যে বড় বিতর্ক আছে, এখানে একজন নাগরিক পার্টির একজন লোক আছে। এখানে এই সরকার একটা নিরপেক্ষ সরকার, নিউট্রাল সরকার, তাদের কাছ থেকে আমরা একটা নিউট্রাল রোল আমরা প্লে করি। কিন্তু অনেক উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে তার সেই নিউট্রালিটি হারিয়ে ফেলেছে। তারা কাউকে সমর্থন করে এই ধরনের কিছু, তাদের আচরণ বলেন, তাদের কর্মকাণ্ড বলেন, দৃষ্টিভঙ্গিতে সেটা প্রকাশ পাচ্ছে। তাহলে আমার যে মূল স্পিরিট, যে এই গভর্নমেন্টের কাছ থেকে আমি এটা নিরপেক্ষ ভূমিকা আশা করবো, নিরপেক্ষ রোল আমি প্লে চাইবো, কিন্তু সেই ক্ষেত্রে কি তাদের সেই ভূমিকাটা আছে? যার জন্য কিন্তু আজ নানা মতে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। কোন কোন মহল দিয়ে তারা এমন একটা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে যে এদেরকে দীর্ঘদিন দরকার। এটা ঠিক শেখ হাসিনার দিকে আমরা কিছুটা লক্ষ্য করছি। হাসিনা, আপনি মনে আছে শেষ দিকে যে অনেকে বলতে চেয়েছিল যে হু ইজ দ্য নেক্সট শেখ হাসিনা, দেশ চলবে না। এখন কি ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে দেশ চলছে না? বরং অনেক ক্ষেত্রে দেখি আমরা বিভিন্ন ক্ষেত্রে সূচক অনেক বেটার গত গভর্নমেন্টের চেয়ে। তাইলে অর্থাৎ কারোর জন্য কি দেশ বসে থাকবে? নো, বসে থাকবে না। কিন্তু আপনাকে জন সেন্টিমেন্টটাকে আপনি ধারণ করতে হবে। যে কথা আমরা বিএনপি কি চাই, আজকে এই বাংলাদেশে কিন্তু নানা সংকট আছে। আজকে আমার অর্থনৈতিক সংকট প্রকট, কারণ আপনার এখানে নাগরিক কমিটি আছে, এদের তো মূল সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের কি মূল দাবিটা কি ছিল? কর্মসংস্থান। যে বিসিএস এর মতো পরীক্ষা কোঠার কারণে মেধাবীরা চান্স পাচ্ছে না, সেখানে কর্মসংস্থান আমি সৃষ্টি চাই। 8 মাসে কি আপনি কর্মসংস্থান করার মতো এমন কোনো উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, আপনার পক্ষে সম্ভব না, কারণ অর্থনৈতিক নানা সংকট, ব্যাংকগুলিতে তারল্য সংকট, সরকার বিনিয়োগ করতে পারছে না, ইন্ডাস্ট্রি হচ্ছে না। আপনার যদি বিনিয়োগ না হয়, আপনার যদি কর্মসংস্থান সৃষ্টির আপনার পদ্ধতি না হয়, তাহলে আপনি কিভাবে চাকরির ব্যবস্থা করবেন? আপনি সেখানেও পাচ্ছেন। এক, আপনার আইন শৃঙ্খলার অবনতি, আপনার যে কেউ যে আপনার এখানে বিনিয়োগ করবে সেই গ্রান্টিও আপনি পাচ্ছেন। আরেকটি আপনি জিনিস লক্ষ্য করবেন, আমরা লক্ষ্য করছি যে যারা আমাদের এখানে বিভিন্ন বিনিয়োগের জন্য আসে, তারা একটা কথা কিন্তু বলে যে আমরা ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া কিন্তু আমরা তো কাজ করব না। এই যে সংকটগুলো মোকাবেলা করার জন্য একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার, যার মাধ্যমে আগামী দিনে এই সংকট থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে পারি। জি, মনিরা শারমিন, এই সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত, বা এনসিপি তাদের অবস্থানটা কি? সাধারণ জনগণ চাচ্ছে এই সরকার দীর্ঘদিন থাকুক, যেটি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন। এনসিপিও কি তাদের সঙ্গে একমত কিনা, বা আপনাদের অবস্থানটা কি? এই সরকারের মেয়াদ আসলে কতদিন থাকা উচিত? ধন্যবাদ আপনাকে, আর আমার সহ আলোচক ওনাকেও শুভেচ্ছা, এবং যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা। দেখুন, আসলে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন যে মানুষ চায় আরো 5 বছরের জন্য এই সরকারকে চায়, আমাদের এনসিপির পক্ষ থেকে আসলে এই ধরনের কোনো মানে আমাদের কোনো অভিপ্রায় বা আমাদের কোনো মতামত এই বিষয়ে নেই যে আমরা চাই 5 বছর। আমরা আসলে এটাকে কোনো টাইম ফ্রেমের মধ্যে ভাগ করতে চাই না। আমরা বরাবরই যেটা বলে এসেছি যে আমরা যেটা চাই যে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের রাষ্ট্রের গুণগত পরিবর্তন প্রয়োজন। সেটার ব্যাপারে আমার মনে হয় না যে আসলে কোনো পক্ষেরই, কোনো রাজনৈতিক পক্ষ বলেন বা বাংলাদেশের আপামর জনগণেরই আসলে কোথাও কোনো অসুবিধা
দ্বিধা আছে বা দ্বিমতের জায়গা আছে, কারণ একটা অভ্যুত্থানে আসলে যদিও অনেকেই বলবার চেষ্টা করেন যে বাংলাদেশের মানুষ নিজেদের ন্যারেটিভ, আসলে রাজনৈতিক দলগুলোর যে একটা ট্রিক সেটা হচ্ছে নিজেদের ন্যারেটিভগুলো আসলে জনগণের ন্যারেটিভ হিসেবে চালিয়ে দেওয়া। সেক্ষেত্রে আমরা যারা আসলে অভ্যুত্থানে যারা আমরা যদি বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এর পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি, আমরা যেটা ভাবি সেটা হচ্ছে, দেখেন এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা কোন মেসেজটা পেয়েছি, যে অভ্যুত্থানে এত মানুষের সম্পৃক্ততা, মানে আসলে তো সবাই আসলে একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় যেখানে একটা মানে দুর্নীতি থাকবে না, তারপরে পুলিশের মতো কাজ করবে, যেখানে মানুষ গেলে সহায়তা পাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে আসলে আমি যদি বলি প্রথমে এই যে কোটা সংস্কার বা কোটার ব্যাপারে যে আন্দোলনটা প্রথম থেকে শুরু হয়েছিল, সেখানে যে ভাই বললেন যে এমপ্লয়মেন্টের কথা, যেখানে আসলে এই প্রসেসটাতেও আসলে এই দীর্ঘসূত্রিতা থাকবে না এবং সেটাও নিরপেক্ষ একটা জায়গা থেকে কাজ করবে। সুতরাং আমরা গত 16 বছর ধরে যেই সংকটের মধ্যে দিয়ে গেছি, সেই সংকটটা এরকম যে কোনো প্রতিষ্ঠানই কাজ করছিল না এবং এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সাধারণ জনগণ। কিন্তু আমরা কিন্তু গত 16 বছরে কোনো রাজনৈতিক পক্ষ থেকে এই কথাটা শুনিনি যে এইগুলোর সংস্কার প্রয়োজন। হয়তো সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি কিন্তু তখনও কথা বলেছে, 31 দফার কথা বলেছে, নানান ধরনের কথা বলেছে, কিন্তু বিএনপির আন্দোলনটা সবসময় আমরা দেখেছি বা অন্যান্য অনেকেই অনেক ধরনের কথা বলেছে, কিন্তু আমরা স্পেসিফিকলি বিএনপির কথা যদি বলি বড় দল হিসেবে, আমরা সবসময় নির্বাচনের জন্য আন্দোলনের কথা বলছি, দেখেছি, শুনেছি। কিন্তু এখনকারও যে ব্যাপারটা যে নির্বাচনটাই শুধু সামনে আনা, আমরা আসলে সেটার পক্ষে না। শুধুমাত্র নির্বাচন একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করি সকলের কাছে এটাই কাম্য নয়। শুধুমাত্র নির্বাচন না, এটা একটা সংস্কারের মাধ্যমে এই রাষ্ট্রের কিছু গুণগত পরিবর্তন হতে হবে এবং এরপরেই আসলে নির্বাচন। এবং আমাদের যে স্ট্যান্ডটা সেটা হচ্ছে আমরা চাই গণপরিষদ নির্বাচন। কিন্তু 8 মাসে গুণগত পরিবর্তন হয়েছে কি, বা সংস্কারের তো কোনো অগ্রগতিও আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান দেখতেছি? জি, সেটার ব্যাপারে তর্ক হতে পারে, সেটার ব্যাপারে কথা হতে পারে। সেটা হচ্ছে যে গত 8 মাসে আমরা আসলে কি ধরনের পরিবর্তন দেখলাম। এখন আমরা যদি বলি যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট প্রদান করেছে তাদের মতো করে এবং সকল রাজনৈতিক দলগুলিকে নিয়ে তারা আসলে বসেছে। দেখেন, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু একটা প্রচেষ্টা আমি খুব মানে স্বচ্ছভাবে দেখতে পাই। অন্যান্য অনেক ধরনের অ্যানোমালি আছে, অনেক কিছু পারেনি, অনেক জায়গায় নাজুকতা আছে, তবে একটা বিষয় আমি আন্তরিকতা দেখতে পাই সরকারের পক্ষ থেকে, যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসার একটা আন্তরিকতা। এবং আমার মনে হয় না যে বিগত কত মানে বছরগুলোতে কখনোই এই রাজনৈতিক দলগুলো, এতগুলো রাজনৈতিক দল এতবার করে এত স্বল্প সময়ের মধ্যে একসাথে বসেছে, যেটাকে আমরা বলছি জাতীয় ঐক্যের ব্যাপার। এখন এই ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এই ঐক্যমত্যে আসা। এবং এই সংস্কার কমিশনের যে কাজ, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা সংস্কার কমিশনে আছেন সকলেই বারবার করে বলছেন যে একটা জুলাই সনদের কথা বলছেন এবং স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী যেই সংস্কারের কথা সেটা বলছেন। এখন স্বল্প মেয়াদী কোনগুলো হবে, দীর্ঘমেয়াদী কোনগুলো হবে, কোনগুলো নির্বাচনের আগে আসলে প্রায়োরিটি, কোনগুলো নির্বাচনের পরে প্রায়োরিটি, একটা নির্বাচিত সরকারের মাধ্যমে প্রায়োরিটি, সেটা তো আসলে সকল পক্ষ মিলেই ঠিক করবেন, সকল রাজনৈতিক পক্ষ। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় না যে আসলে কোনো একটি বিশেষ দল বা একটি গোষ্ঠীর চাওয়ার কোনো ব্যাপার আছে। এটা সকলের একটা কনসেনসাসের মাধ্যমেই হবে। তবে আমার যেটা মনে হয় আমাদের দলের পক্ষ থেকে সেটা হচ্ছে আমরা আসলে এটাকে কোনো টাইম ফ্রেমের মধ্যে ভাবতে চাই না, এটা ডিসেম্বর বলতে চাই না বা জুন বলতে চাই না। আপনারা কোনো টাইম ফ্রেম ভাবতে চান না, এটা ঠিক আছে আপনার দলের অবস্থান। কিন্তু একটি বড় দল যখন একটা রোড ম্যাপ চায়, যে আপনি 2 বছর পরে নির্বাচন করেন বা আরো 1.5 বছর পরে নির্বাচন করেন, সেটি সরকারকে স্পষ্টভাবে দিতে সমস্যাটা আছে কোথায়? না, এটাই মানে এখন ব্যাপারটা হচ্ছে যে যখন রোড ম্যাপ চাইবেন, তো আমার পয়েন্টটা হচ্ছে যে জুলাই সনদটা তো হবে, কারণ এইটার মাধ্যমেই তো আমরা বুঝতে পারবো এবং জনগণও বুঝতে পারবে। দেখেন, সবসময় আমরা ভাবি যে আমরা রাজনৈতিক দলগুলি সবকিছু বোঝে, সাধারণ জনগণ কিছুই বোঝে না, কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আমাদের এই ধারণাটা পরিবর্তন হয়েছে। কারণ আমার মনে হয় যে আমার থেকে একজন রিকশাওয়ালা, তার কাছে রাজনীতি আরো অনেক গুরুত্বপূর্ণ। সে প্রত্যেক দিনের খবরাখবর রাখে যে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে এবং সে কোনটা পাচ্ছে না। সুতরাং তার অধিকারের জায়গাটাও সে কিন্তু স্পষ্ট। তো সেই জায়গা থেকে আসলে মানে
রোড ম্যাপের থেকে আমার কাছে মনে হয় যে এই যে জুলাই সনদ, এই সনদের পরেই সেটা ঠিক হতে পারে যে কোন রোড ম্যাপ, তো ওটাই যে আসলে কোন সংস্কার কখন করবে বা কতদিনের মধ্যে করবে, সেটাই তো স্পষ্টীকরণটাই তো রোড ম্যাপ। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এইটা অবশ্যই যে মানে সংস্কার কমিশন যে আছেন, তো তাদের আসলে এইটা ব্যাপার যে আসলে তারা কবের মধ্যে এইটা জুলাই সনদটা প্রস্তুত করতে পারবে এবং সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে আসলে তারা সেই রোড ম্যাপটা দেওয়া উচিত। তবে সেটা অবশ্যই দেখেন, শুধু নির্বাচনটা আয়োজন করার জন্য তো একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে, যেমন পুলিশ সংস্কার, প্রশাসনিক সংস্কার। তো এই যেই কম্পোনেন্টগুলোর উপরে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন ডিপেন্ড করবে, সেখানে তো অবশ্যই সেই জায়গাগুলো আগে করতে হবে। না হলে আপনি সুষ্ঠু নির্বাচনটা যে শুধু নির্বাচন বলে মুখে ফেনা তুলে ফেললে তো আসলে হবে না। সুতরাং সেই জায়গা থেকে সকলেরই আমার মনে হয় একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। জি, মোশাররফ ভাই, আপনাদের দলের তৃণমূলের খুব বেহাল অবস্থা এবং আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বারবারই বলছেন, নসিহত করছেন এবং সতর্ক করছেন এবং বলছেন যে তারা এই 17 বছর যতই ত্যাগ করুক, তারা যদি কোনো অপকর্মে জড়িত থাকে তাহলে দল তাদের পক্ষে দাঁড়াবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও কিন্তু অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। একটি পরিসংখ্যান দেখছিলাম যে এই মার্চ মাসে শুধুমাত্র বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 11টি, বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে 10টি, অন্তঃকোন্দল হয়েছে 64টি এবং বেশ কয়েকজন 17 জন মারা গেছে শুধুমাত্র এই মার্চ মাসে অন্তঃকোন্দলের কারণে। নো, এটা এই তথ্যটা হিউম্যান রাইটস সেফটি সাপোর্ট সোসাইটি তারা এই পরিসংখ্যানটি কিছুক্ষণ আগে দিয়েছে এবং আহত হয়েছে 501 জন শুধু মার্চ মাসে। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? না, আজকে দেখবেন বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল। আজকে এই দলের আমাদের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমাদের সাংগঠনিক কাঠামো আছে। তবে আমি এই যে তথ্যটা আপনাকে দিয়েছি এক মারা গেছে, এই সম্বন্ধে আমার কাছে যে তথ্য উপাত্ত আছে এগুলির সাথে এর কোনো সামঞ্জস্য আছে বলে আমি মনে করি না। আরেকটি ব্যাপার দেখবেন যে একটা দলের মধ্যে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু দল সেই ব্যাপারে কতটুকু অ্যাক্ট করে সেটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। আজকে দেখবেন বিএনপি 5 তারিখের পর আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান আমাদের নেতৃবৃন্দ যেভাবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, আপনি আমাদের যে যত বড় নেতা হোক না কেন, যে যত বড় ত্যাগী হোক না কেন, যে যত বড় কন্ট্রিবিউট দলের প্রতি থাকুক না কেন, আমি কিন্তু ক্ষমা করছি না। ইতিমধ্যে আপনি জানেন প্রায় 3000 মতো লোকের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এখন আপনি বলেন, এখানে আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলাচ্ছি, এখানে কিন্তু একটা মিডিয়া ট্রায়ালও হচ্ছে, আপনি একটি লক্ষ্য করবেন। সেটা হলো আমি দু একটা উদাহরণ যদি আমি দিই, যেমন আমার বাড়ি পটুয়াখালী কুয়াকাটাতে। কুয়াকাটা আমার নিজের ইউনিয়ন। বিগত 16 বছরে আমি মাত্র 5 বার না 6 বার যেতে পেরেছি। আমি যখনই গেছি, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমার নামে এলাকায় 4টি মামলা হয়েছে, এলাকায় 3টি মামলা হয়েছে আমি কুয়াকাটা যাওয়ার কারণে। এখন আমি যদি কুয়াকাটা যাই তাহলে আপনি বলবেন আমি দখল করতে গিয়েছি? ওখানে আমাকে যেতেই দেওয়া হয়নি, গেলেই আমাকে প্রশাসনের মাধ্যমে বারবার মিথ্যা বানোয়াট মামলা দেওয়া হয়েছে। আমাকে হয়তো 50-60 নম্বর আসামি করেছে, যারা ওখানে লোকাল ব্যবসা করে, বাণিজ্য করে, তাদের কাছ থেকে একটা ব্যাপক বাণিজ্যের ব্যবস্থা করেছে। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? এখন আমার কোনো লোক যদি তার হারানো সম্পদ ফিরে পেতে চায়, সেটা কি আপনি দখল বলবেন? অথবা আমার কোনো লোক যদি দীর্ঘদিন এলাকায় যেতে পারে না, সে এখন এলাকায় যাচ্ছে, তাকে কি আপনি ওখানে গিয়ে সে দখলের একটা ট্যাগ লাগিয়ে দেবেন? এটা অনেক মিডিয়া কিন্তু এটা করছে। বরং আমাদের লোক, আপনি কিন্তু মিডিয়া দেখেও তো আপনার ব্যবস্থায় নিচ্ছি আমি অস্বীকার করছি। যদি ট্রায়াল হয়ে থাকে তাহলে ব্যবস্থা করা। ট্রায়াল বলতে এখন দেখেন, আমার বিরুদ্ধে বিরাট একটা নিউজ হলো, আমরা এক্সাম্পল, আপনি হয়তো দেখা গেল আপনার সময় টিভিতে আমার একটা আমি এক্সাম্পল বললাম যে আপনি আমার বিরাট করলেন যে এই ঘটনার সাথে জড়িত, কিন্তু প্রকৃত ঘটনা আমি যখন এটাকে প্রতিবাদ দেখি, আমার কি বলেন যে উনি এটা প্রতিবাদ জানিয়েছে, এটার সাথে উনি আদৌ সম্পৃক্ত না, কিন্তু জনগণ কিন্তু জানলো আপনার ডিটেলস নিউজটা সম্পর্কে যে উনি এই জায়গায় একটা কাজ করে, সেটাকেও আমার ক্লারিফাই করার মতো কিন্তু আমাকে সেই মিডিয়া সেই সুযোগটা দেয় না। আপনি দেখেন, এটা তো মিডিয়ার একটা পলিসি আছে এটা। তো সুতরাং এইরকম বাংলাদেশে কিন্তু অনেক ঘটনা। হ্যাঁ, আমি বলছি মিডিয়ার এই যে তথ্য, এটাকেও কিন্তু আমি স্বাগত জানাই, যার বিরুদ্ধে আমাদের কিন্তু অ্যাকশনটা নেওয়া সম্ভব হচ্ছে। প্রতিনিয়ত আমরা কিন্তু অ্যাকশন নিচ্ছি, আমরা কাউকে ক্ষমা করছি না। আপনি দেখেন, আমাদের মন্ত্রী ছিল, গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, পদবিহীন তাকে করে দেওয়া হয়েছে, কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সুতরাং আমরা জিরো টলারেন্স এই নীতি গ্রহণ করি। সুতরাং আমাদের শৃঙ্খলা আছে। কিন্তু আপনি এত বড় দল, দীর্ঘদিন আওয়ামী লীগের টর্চারে নিয়ে, যেমন আপনি মনে করেন আমার নামে এই সরকার, আমি 4 বার জেলে গিয়েছি, 4 বার মধ্যে 3 বার হলো আমার নামে কোনো মামলাই ছিল না, মামলা দিয়ে আমাকে একটা পেন্ডিং মামলা আমাকে গ্রেপ্তার দেখিয়েছে। এখন আমাকে আপনি অপরাধী বলবেন?
তো এই ধরনের অসংখ্য ঘটনা আছে। আমি দু একটা ঘটনা আমাদেরকে বলি। আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি আমেরিকাতে, ওনার বিরুদ্ধে মামলা দেয়, হাতির জেল নাকি। না, এগুলো তো আমরা জানি, আমরা নিজেও দেখেছি। সামগ্রিক বিষয় যদি আপনি বিবেচনায় এনে বিএনপির প্রতি যদি আপনি মূল্যায়নটা করেন, আমার মানে একটা রিয়াল জাস্টিস হবে। আদারওয়াইজ আমাদের উপর একটা মানে মিডিয়া ট্রায়াল হয়ে যায়, এটা অনেক। আচ্ছা, সেটা না বাদ দিলাম, কিন্তু আপনাদের বেশ কয়েকজন সিনিয়র নেতা যেভাবে কথা বলছেন, নানা রকম কথাবার্তাগুলো আসছে এবং সেটি তো জনগণ ভালোভাবে নিচ্ছে না। তাদের ক্ষেত্রে তো কোনো ধরনের ব্যবস্থাও দেখি নাই বা কোনো সতর্কও দেখি নাই, কোনো কিছুই তো দেখি না। আপনি একটু লক্ষ্য করবেন আমাদের মধ্যে যে একটা এই যে এখানে মনিরা শারমিন বলেছে যে একটা পরিবর্তন চাই। আপনি দেখবেন এখন পর্যন্ত আমি তো একটা চ্যালেঞ্জ করে বলতে পারি, অ্যাজ এ রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেভাবে একেবারে ডকুমেন্টারি সংস্কার বলেন বা পরিবর্তন চায়, অন্য দল কি সুনির্দিষ্টভাবে দিতে পেরেছে? আমাদের 31 দফা যদি আপনি একটু পর্যালোচনা করেন, যে একটা যুগান্তকারী পরিবর্তন বাংলাদেশের জন্য আমরা কিন্তু বলেছি। আপনি দেখেন যে কোনো দল নির্বাচনে বিজয় হয় কি সরকার গঠন করার জন্য। আমরা কি বলেছি? আমাদেরকে যদি এককভাবেও জনগণ আমাদের পক্ষে রায় দেয়, আমরা এককভাবে দলীয় সরকার করবো না, আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করবো। আপনি দেখেন যে কোনো লোক ক্ষমতায় আসলে কিন্তু ক্ষমতার মোহ তাকে পেয়ে বসে। আমরা স্পষ্ট বলেছি 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, 2 বার। আপনি দেখেন বাংলাদেশে যেটা শেখ হাসিনার কালে যে সংকটগুলি তৈরি হয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচন, আমরা স্পষ্ট বলেছি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু মাঝখানে একবার গ্যাপ না, এবারে বলা হচ্ছে টোটালি 2 বার। আমাদের আপনি যদি আমাদের 31 দফা পেপারটা পড়েন, সেখানে পরপর 2 বার ছিল, কিন্তু এখন আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি মোট 2 বার। 2 বার বেশি কত এক। তারপর আপনি দেখেন আমাদের শেখ হাসিনার আমলে সবচেয়ে বড় সংকটটা ছিল কি? একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন। আমরা সেখানে বলেছি আমরা আগামী দিনে একটি নিরপেক্ষ সরকার বলেন তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের আদালত সকল নির্বাচন হবে। আরেকটা কি ছিল যে স্থানীয় সরকার, যেটা বাংলাদেশের সবচেয়ে একটা আনন্দ উৎসবের মাধ্যমে নির্বাচন, সেখানে দলীয় মার্কা প্রবর্তন করে কিন্তু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা বলেছি লোকাল গভর্নমেন্টে কোনো মার্কা হবে না। আপনি দেখেন আমাদের সংসদগুলিকে বলা হচ্ছে রাবার স্ট্যাম্প, যে ক্ষমতাসীন দল যেভাবে ব্যবহার করে সেভাবে সংসদ চলে। আমরা এর জন্য মূল প্রতিবন্ধক বলছে আর্টিকেল 70। আমরা স্পষ্ট ভাষায় বলেছি আর্টিকেল 70 আমরা অ্যামেন্ডমেন্ট চাই, যে কোনো দলের বিরুদ্ধে যে কোনো সমালোচনা করতে স্টেট শুধু 4টা বিষয় ছাড়া। একটা হলো আমাদের সরকার যাতে পতন না হয়, সরকারের আস্থা বিল, মানে তারপর হলো আপনার বাজেট, তারপর হলো আপনার যে কোনো অ্যামেন্ডমেন্ট এবং রাষ্ট্রীয় নিরাপত্তা। এছাড়া সংসদে আপনি যে কোনো বিষয়ে প্রকাশ্যে আলোচনা করতে পারবেন। তো এই যে তারপর আপনি দেখবেন বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমাদের দেশের যে সিস্টেম এবং আমাদের দেশের মানুষের যে মনোজগতের একটা আমরা সিদ্ধান্ত দেখি, সেটি হলো দলের বাইরে কিন্তু মানুষ ভোট দেয় না, যে কোনো দল। আমরা সেখানে বলেছি নো, এটাকে একটা স্বৈরতন্ত্র তৈরি হয়, যার কারণে আমরা একটা আপার হাউস তৈরি করার আমরা প্রস্তাবনা করেছি, যে সমাজের নানা শ্রেণী যারা কন্ট্রিবিউট করে তাদেরকে দিয়ে যাতে আপার হাউস করে এই একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে যেন একটা প্রোটেকশন দেওয়া যায়। তো এইগুলিকে আপনি কি একটা পরিবর্তন বলবেন না? তারপর অন্যান্য ক্ষেত্র আপনি দেখবেন যে নানা ক্ষেত্রে আজকে আমরা বিচার বিভাগ বলেন, আজকে নির্বাচন কমিশন বলেন, এই যেন এটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি দেখবেন নির্বাচন কমিশন ক্ষেত্রে আমাদের দেশের কি সংকটটা আছে। আমাদের দেশের নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য কিন্তু যে কোনো আইন কিন্তু স্টিল আছে, কিন্তু সে আইন প্রয়োগ না করলে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এর কোনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আছে? আমরা স্পষ্ট ভাষায় বলেছি যদি কোনো নির্বাচন কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত তারা যদি ব্যর্থ হয় অথবা তাদের কার্যক্রমে যদি তারা কোথাও পক্ষপাতিত্ব করে বা নির্বাচন ব্যবস্থাকে তারা প্রশ্নবিদ্ধ করে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইগুলির মাধ্যমে আমি মনে করি আগামী দিনে আপনি যে সংস্কার বলে আমরা একটা চিৎকার করি, কিন্তু কোনো জায়গা থেকে আপনি সুনির্দিষ্ট সংস্কার আমরা কি দেখি, দেশের নাম পরিবর্তন করতে হবে। আমরা দেখি গণপরিষদ, হোয়াই গণপরিষদ, কেন এখন গণপরিষদ হবে? বাংলাদেশ কি ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে? অথবা বাংলাদেশ কি ভেঙে চুরমার হয়ে গেছে যে আমার নতুনভাবে তৈরি করতে হবে? স্টিল যদি এই আমাদের মনিরা শারমিনরা যদি মনে করতো যে বাংলাদেশ এই কনস্টিটিউশনে চলে না, ওকে, আমরা বিশ্বাস করি এটা মোস্ট ইম্পর্টেন্ট সময় ছিল 5 তারিখ। আপনি এই সময়টা স্থগিত করে আপনি একটা জাতীয় সরকার বলেন বিপ্লবী সরকার করতেন, নো, আপনি তো সেটা করেন নাই। বরং আপনার ক্ষমতার ভাগ নেওয়ার জন্য আপনার এই আন্দোলনরত 3 জনকে দিয়ে আপনি একটা উপদেষ্টা তৈরি করে সরকারে চলে গেছে। তো সুতরাং আপনি এখন যদি বলেন আমার গণপরিষদ করতে হবে, এটা আপনার টোটাল স্পিরিট আপনার বিশ্বাসের সাথে তো সাংঘর্ষিক, এটা তো মেনে নেওয়া এই মুহূর্তে যায় না। জি, মনিরা শারমিন, আপনারা একটা গণঅভ্যুত্থান করেছেন এবং একজন স্বৈরাচারী শাসককে হটিয়েছেন। আপনাদের প্রতি মানুষের আবেগ আছে, ভালোবাসা আছে এবং আন্তরিকতা আছে। এই 8 মাসে আবেগ ভালোবাসার অনেক ক্ষেত্রে আমরা ঘাটতি বা দোলাচল দেখতে পাচ্ছি, এটা কেন? আপনারা পর্যালোচনা করেছেন কিনা, বা আপনি কি মনে করেন যে আপনাদের প্রতি মানুষের আবেগ ভালোবাসা আগের মতোই আছে?
না দেখুন, স্বাভাবিকভাবেই আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নানান ধরনের বাস্তবতার মধ্যে দিয়ে গেছি। কারণ প্রথমে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যানার, এবং এরপরে আমরা একটু গুছিয়ে আসার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত এখন জাতীয় নাগরিক পার্টি হিসেবে আমাদের আত্মপ্রকাশ। তো সেই জায়গা থেকে দেখেন, এখানে আসলে শুধুমাত্র ছাত্র, যারা একদম ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্বও আছে, এবং একেবারে আমি যদি বলি যে আমাদের সময় যারা হচ্ছে 2018 সাল থেকে যারা আসলে ছাত্র রাজনীতির সাথে যুক্ত এবং নানান ধরনের অ্যাক্টিভিজমের সাথে যুক্ত, তো তারাও এখানে আছেন। তো সুতরাং এই জায়গা থেকে যেহেতু নেতৃত্ব অনেক ক্ষেত্রে এটা বাস্তবতা, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ধরনের কাজকর্ম হয়তো হয়ে গেছে বা ইম্যাচিউরিটি ছিল, তো সেই জায়গা থেকে আমরা এক্সপেক্ট করি গঠনমূলক সমালোচনা অবশ্যই। আর আমরা তো আসলে সমালোচনাগুলোকে খুব স্বাভাবিকভাবে নিই, কারণ এই কথা না বলতে পারাই তো গত 16-17 বছরের একটা সবচেয়ে বড় কনস্ট্রেন্ট। আমরা এটা বলতে পারিনি, আপনিও এমন অনেক প্রশ্ন করতে পারেননি যেটা এখন করতে পারছেন। সুতরাং এগুলো আমরা খুবই স্বাভাবিকভাবে নেই এবং আমরা ওয়েলকাম জানাই। আমরা গতকালকে যেরকম ছিলাম, আমাদের যদি সমালোচনা করে কেউ, আমরা শিখছি প্রত্যেকদিন, এবং আমরা একদিনের পরে মানে পরের দিন আসলে আমরা নিজেদের চেষ্টা করছি যে আরো কতভাবে আসলে ঠিক করা যায়। এবং সেই জায়গা থেকে আসলে আমরাও চাই যে আসলে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের থেকেও শিখতে চাই, আমরা প্রতিনিয়ত শিখছি। তো ব্যাপারটা হচ্ছে আসলে গঠনমূলক সমালোচনা অবশ্যই আমরা ওয়েলকাম জানাই, তবে সাধারণ মানুষের পক্ষ থেকে আমাদের কাছে আসলে যেই ধরনের মেসেজ আসে, সুতরাং এবং মোটামুটি আমরা যারা আসলে এই ঈদের কথাই যদি বলি, আমাদের প্রত্যেকেই যারা আমরা বাংলাদেশের মোটামুটি যারা বিভিন্ন জেলার মানুষ, তারা আসলে নিজেদের এলাকায় গেছি। সুতরাং এই জায়গা থেকে আমরা আসলে অনেক ক্ষেত্রেই যে সেই সেম ব্যাপার, তারা হয়তো আমাদের বলে যে তোমরা এরকম করো না, এইটা করো, কিন্তু মানুষ যে আসলে আস্থা হারানো বা একটা মানে অনাস্থার ব্যাপার অথবা নেগেটিভিটি, সেটা আমরা খুব বেশি প্রত্যক্ষ করিনি। তবে আমরা অনেক বেশি ওয়েলকামিং হয়েছি বিভিন্নভাবে। যেমন দেখা গেছে যে আমরা যখন এলাকায় গেছি তখন আমাদের বলেছে যে মানে আমরা যাতে আসলে, এবং আমি যদি বলি যে অন্যান্য রাজনৈতিক দলের থেকেও যেরকম আমরা আসলে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার কিন্তু শিকার হয়েছি, আবার আমার অনেক জায়গাতে কিন্তু অনেক ওয়েলকামিং পরিস্থিতিও ছিল, তবে বেশিরভাগ আসলে একটু আমাদের ক্ষেত্রে দেখা গেছে নেগেটিভ। দেখা গেছে যে আমাদের অনেকেই হয়তো নিজেদের এলাকায় গিয়ে অনেক মারমুখী একটা সিচুয়েশনের সম্মুখীন হয়েছে প্রতিপক্ষ হিসেবে যারা আমাদের ভাবছেন তাদের পক্ষ থেকে। তবে সাধারণ মানুষের একটা সিম্প্যাথির জায়গা তো অবশ্যই আছে, এবং আমরা সেটাকে আসলে কাজে লাগিয়ে সেটা আসলে মানে এক্সপ্লয়েট করার পক্ষপাতী না, বরং আমরা আসলে সেটাকে স্ট্রেংথ হিসেবে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পক্ষপাতী। আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার পক্ষপাতী, আপনারা বলছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলেন, তো সেই দিকে কতটুকু অগ্রগতি? এবং অনেকে বলছেন যে আপনারা যতটা না দল গোছানোর জন্য ব্যস্ত, তার চেয়ে বেশি ব্যস্ত হচ্ছে বিএনপির নানা ধরনের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেটির সমালোচনা নিয়ে বেশি ব্যস্ত। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আপনি করেছেন। দেখেন, বাংলাদেশের গত 16-17 বছরের সংস্কৃতিতে যেটা হয়েছে যে আমরা তো সমালোচনাই শুনিনি। সমালোচনা শুনলেই এখন কেন যেন মনে হচ্ছে যে অনেকে গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। এখন সমালোচনা তো শুনতে হবে, আপনিও আমার সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই। এবং আমাদের নিয়ে তো আসলে যদি আমি সমালোচনা বলি সেটাও মনে হয় খুব সুন্দর করে বলা হবে। আমাদের নিয়ে বিএনপির পক্ষ থেকে অনেক বর্ষিয়ান নেতারা যেইভাবে করে আসলে আক্রমণাত্মক বক্তব্য দেন, সেটাতে আমরা খুব আহত হই। যে প্রথমত অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আসলে এই কারেজটা দেখিয়েছি যে একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা, এটা কিন্তু যথেষ্ট আমাদের জন্য, কিন্তু গুছিয়ে আসলে এই পর্যন্ত আনা এত স্বল্প সময়ে, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করেছিলাম যে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সংস্কৃতিরও কিন্তু একটা পরিবর্তন হবে, এবং সেটা অন্য যে বড় দলগুলো, আমরা বারবার করে বলছি যে আমরা চাই বিএনপির, যে আপনি একটু আগে বলছিলেন যে 17 জন, এই শুধু মার্চ মাসে যে রিপোর্টের কথা বলছিলেন, শুধু মার্চ মাসেই হচ্ছে 17 জন নিহত। এবং আজকের একটা খবর যেটা খুবই মানে খুবই মর্মাহত হলাম, সেটা হচ্ছে আমার বাড়ি নওগাঁ, তো রাজশাহীতে ছুরিকাঘাতে আহত সেই রিকশাওয়ালা, তার কিন্তু মৃত্যু হয়েছে, এবং সেটা হচ্ছে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে। মিরসরাইয়ে 144 ধারা দিয়েও আসলে 2 গ্রুপের মারামারি বন্ধ করা যায়নি।
এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব আহত করে। আমরা আসলে বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি আর চাই না। আমরা চাই আসলে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই সংস্কারটা আসুক। আমরা তো শুধু নানান ধরনের বাইরের সংস্কারের কথা বলছি এবং কেউ কেউ শুধু নির্বাচনের কথা বলছে। আমরা চাই আসলে এই যে আমাদের সমালোচনার কথা বলছেন, আমরা চাই আমাদের সমালোচনা করে আমাদের মধ্যেও সংস্কারপন্থী একটা বিষয় আনা, এবং অন্যান্য রাজনৈতিক দল তারাও আসলে বুঝুক যে তাদের নিজেদের মধ্যেও আসলে সংস্কার আনতে হবে। সুতরাং এই জায়গাতে আসলে আমাদের সকলের মনে হয় কাজ করা জায়গা বিএনপি আছে। যে বলছে তারা এত বড় একটা সংগঠন বা বিভিন্ন জেলায় সব জায়গায় ইউনিয়ন থেকে শুরু করে সব পর্যায়ে কমিটি আছে, এত বড় সংগঠনের এত নেতা কর্মী সমর্থক রয়েছে, তাদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন, কিন্তু তারা বলছেন তারা দলীয়ভাবে ব্যবস্থা নিচ্ছেন। এখন আমি যদি বলি যে মনিরা শারমিন আপনি বিএনপির একজন বড় নেত্রী ধরেন, আপনি কিভাবে নিয়ন্ত্রণ করতেন এগুলো? প্রথমত আমার মনে হয় যে যারা আসলে দায়িত্বশীল পজিশনে আছেন, আমি যদি আসলে ওনাদের সেই পজিশনগুলোতে থাকতাম, আমি কখনোই এমন কোনো বক্তব্য দিতাম না যেটাতে আসলে তাদের চাঁদাবাজি, মাইকিং করে চাঁদাবাজি, নিজেদের মধ্যে এই আন্তঃকোন্দল, এগুলো আসলে কোনোভাবে আশকারা পায় এবং কোনোভাবে এটাকে আমি জাস্টিফাই করার প্রচেষ্টাতেই যেতাম না। এবং এখানে দেখেন যে এই যে আমরা শুনছি এখন যে অনেক অনেক বড় বড় নেতাই বলছেন যে নেতা কর্মীদের আসলে হারানো সম্পদ ফিরে পাওয়াকে আমরা আসলে দখলদারিত্ব বলবো কিনা। দেখেন এই কথাটা তো আসলে ওইটারই কিন্তু একটা পরিচায়ক যে আসলে অনেক নেতিবাচক ব্যাপার, অনেক চাঁদাবাজি, অনেক দখলদারিত্ব কিন্তু এটাতে জাস্টিফাইড হয়ে যায়। এবং আমরা তো এটাও বলতে শুনেছি বড় বড় দায়িত্বশীল জায়গা থেকে যে আসলে চাঁদাবাজিও সিস্টেমে করতে হয়। সুতরাং আমরা আসলে এই ধরনের সংস্কৃতি আর বাংলাদেশে চাই না। আমরা আসলে এই চাঁদাবাজি বাদ দিয়ে আসলে কিভাবে করে এই মানে বাংলাদেশটাকে অন্য একটা সুন্দর একটা দিকে নিয়ে যাওয়া যায় এবং সংস্কারের মাধ্যমে সেটা, তো আমরা সেটাই আসলে চাই। এবং সকল রাজনৈতিক দলের কিন্তু সেক্ষেত্রে সদিচ্ছা থাকতে হবে। জি, মোশাররফ ভাই, আপনারা এই এনসিপিকে প্রতিপক্ষ ভাবছেন এবং তাই মনিরা শারমিন যেটি বললেন যে ঈদের সময় প্রায় আমরা দেখলাম যে 41টি সংসদীয় এলাকায় বা 41 জন নেতা তারা গণসংযোগ করেছেন ঈদের শুভেচ্ছা বিনিময়ে বা ঈদ কাটিয়েছেন এলাকাতে, এবং বিভিন্ন জায়গায় প্রতিপক্ষ বলতে হয়তো আপনাদেরকেই বুঝিয়েছেন যে আপনাদের বাধারও সম্মুখীন হয়েছেন। না, আমার কাছে এটা মনে, আপনি দেখবেন যে আমরা যখন এনসিপি আত্মপ্রকাশ ঘটে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমাদের নেতারা কিন্তু সেখানে গিয়েছে, আমরা তাদেরকে শুভ কামনা জানাই। কারণ আপনি জানেন আমাদের দলের মূল স্পিরিটটা আপনাকে দেখতে হবে। বিএনপির কিন্তু জন্মই হয়েছিল একটা বহুদলীয় গণতন্ত্রের জন্য। আজকে বাংলাদেশের যে বহুদলীয় গণতন্ত্র, আজকে যে শারমিনরা যে আজকে যে নতুন দল আত্মপ্রকাশ ঘটেছে, আমি মনে করি এটা বিএনপির একটি অবদান। কারণ আপনি দেখেন বাকশালের দিকে যদি আপনি তাকান, সব দল ব্যান করে দিয়ে এক দল করেছিল বাংলাদেশ, বাকশাল, কিন্তু জিয়াউর রহমান আমাদের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান এসে কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আজকে কিন্তু সেই ধারাটা অব্যাহত আছে। বাংলাদেশে দেখেন মোর দ্যান 50-র উপরে এখন কিন্তু নিবন্ধনকৃত দল, এর বাইরেও দল আছে এক। তো সুতরাং আমরা কোনো দলের আমাদের প্রতিপক্ষ আমরা ভাবি, কারণ আমরা মনে করি আমাদের মূল শক্তিটা হলো জনগণ। জনগণ যদি আমাদেরকে রায় দেয়, আমরা নির্বাচনের কথা কেন বলি? কারণ আমাদের সেই কনফিডেন্স আছে যে বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে। কারণ আওয়ামী লীগের মতো দলের আমলে আপনি দেখবেন যখনও বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নাই, এরা ধ্বংস করে দিয়েছে, তখনও কিন্তু আমরা নির্বাচনের বিষয়ে কথা বলেছি বারবার। কারণ আমরা জানি বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত, আমরা ইতিহাস পর্যালোচনা করেন, যদি বাংলাদেশের মানুষ জয়ী কয়বার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, সে কয়বারই বিএনপি জয়লাভ করে। একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আমি জানি না 91-এ আপনার বয়স কত ছিল, আমার স্পষ্ট মনে আছে 91-এ আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তখন এমন একটা বাংলাদেশের অবস্থা যে আওয়ামী লীগ মনে এক সরকার গঠন করে ফেলছে, এবং 1991 সালে নির্বাচন হয়েছিল 27শে ফেব্রুয়ারি। আপনাকে আমি দেখি, আপনার তো আর্কাইভ আছে, আপনাদের সংগ্রহশালা আছে, আপনি দেখেন 24শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি আপনি পত্রিকাগুলি দেখেন যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মন্ত্রী সভা। মানে দেশের এমন একটা আবহাওয়া, এমন একটা অবস্থা, আমরাও ভেবেছিলাম হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে, কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করেছিলেন, সেখানে কিন্তু বিএনপি জয়লাভ করেছিল। সুতরাং আমরা মনে করি আমাদের শক্তি জনগণ। এনসিপি আমাদের প্রতিপক্ষ আমরা ভাবি না, আমরা মনে করি আমাদের গণতান্ত্রিক এই যুদ্ধে সে আমাদের সহযোদ্ধা। সুতরাং আগামী দিনে যদি জনগণ তাদেরকে ম্যান্ডেট দেয়, ওয়েলকাম, আমরা স্বাগত জানাবো। কারণ আপনার স্পষ্ট মনে আছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা প্রথম কিন্তু কেয়ারটেকার সিস্টেমের বিরোধিতা করেছি, কিন্তু পরবর্তীতে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর আমরা সারা রাত্র সংসদ চালিয়ে সেই তত্ত্বাবধায়ক বিল পাশ করে পরের দিন কিন্তু আমরা রাজপথে গিয়ে নেমেছি। এবং সেই 1996 সালে আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাস না, বিশ্বের ইতিহাসে সর্ববৃহত্তর বিরোধী দলীয় মর্যাদা বিভিন্ন 116 সিটে আমরা জয়লাভ করেছিলাম। সুতরাং আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না, আমরা মনে করি জনগণই হলো সর্বময় ক্ষমতার অধিকারী। জনগণ যদি আমাদের পক্ষে থাকে,
এনসিপি বলেন, জামাত বলেন, অন্য দল বলেন, কাউকে আমরা প্রতিপক্ষ মনে করি না। বরং আমরা মনে করি সবার অংশগ্রহণের মাধ্যমে যে গণতন্ত্রের যে শত ফুল ফুটতে দাও, সে ফুল যদি ফোটে, জনগণের ইচ্ছা কোন ফুলের গ্রাণ সে নেবে, সেইটাই আমি মনে করি গণতন্ত্রের সবচেয়ে বড় স্বীকৃতি বা সৌন্দর্য। কিন্তু কিন্তু আপনি শত ফুল ফোটার কথা বলছেন, তাদেরকে ওয়েলকাম করছেন, কিন্তু কিন্তু আমরা তো এর বিপরীত চিত্রও মাঠে না, এটা আপনি মনে হচ্ছে এক এক লোকাল, এক একটা এলাকা, এক একটা পরিবেশ আছে, একটা কালচার আছে, এক একটা ধরেন একটা। যেমন আমি ওনাদের একজনের নাম আমি বলে তাকে বলতে পারি না, সে আমাকে যেমন দেখলাম সে টিভিতে এখন ওপেন দেখাচ্ছে ইউটিউবে, মানে অমুক নেতার নাম ধরে বলছে, ওই তোমার বাবাই আমাকে কিছু করতে পারে না, তোমরা কি করবা। এই ধরনের বক্তব্য তো উস্কানিমূলক। এইগুলি থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি এক পক্ষকে বলবেন আপনি যে সে প্রতিবন্ধকতা তৈরি করছে, আপনি কতটুকু করছেন সেইটাও তো দেখতে হবে। আপনি একদিকে বলতেছেন আমি নতুন বন্দোবস্ত চাই, তা ঠিক আগের মতো আপনি দেখেন আমাদের দলে আপনি দেখেন এক সময় কিন্তু এই মহড়াইটা ছিল, আমরা তো কিন্তু আনুষ্ঠানিকভাবে বন্ধ, এবং অনেক নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তাই আমরা তো নতুন একটা কালচারে যাচ্ছি। তাহলে আপনি এখন এনসিপি তো নতুন, সে তারা বলছে নতুন বন্দোবস্ত দেবে, তারাও তো হাজার মানে শত শত গাড়ি নিয়ে যাচ্ছে, তারাও তো মহড়া দিচ্ছে। তাহলে এইটাকে আপনি কোন পরিবর্তন বলবেন, আপনি কোন নতুন বন্দোবস্ত বলবেন? তা আগের সেই বন্দোবস্তই তো তারা হাঁটছে। সুতরাং আগে আমার নিজেকে চেঞ্জ করতে হবে, পরে অন্যকে আপনি উপদেশ দেবেন। আমার মানে সেইটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। জি, মনিরা শারমিন, আমার হাতে 1 মিনিট সময় আছে। এই আপনারা আগের সেই বন্দোবস্ততেই হাঁটছেন। আচ্ছা, দেখেন, আমার মনে হয় যে এনসিপির উপরে সকলেরই অনেক ভরসা, এবং আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেটা হচ্ছে আমরা আসলে করছিও। কিন্তু দেখেন, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেহেতু আমরা বলেছি, সুতরাং আমাদের দায়ভার বেশি। তবে আমার মনে হচ্ছে যে অন্যান্য দল তারা নিজেদের আসলে সেই ট্র্যাডিশনাল কাজকর্ম চালিয়ে শুধু নতুন বন্দোবস্তটা আসলে আমাদের ঘাড়েই দিচ্ছে। তারা কিন্তু এই নতুন বন্দোবস্ত, যদিও ওনারা বলছেন যে নতুন বন্দোবস্তের পক্ষে, ওনারা নানান ধরনের সংস্কারের পক্ষে, তবে নিজেদের আসলে ওই জায়গাতে একটা ভালো অবস্থান রেখে যে না আমরা পুরাতন বন্দোবস্ত করব, আমরা একই ধরনের চাঁদাবাজি করব, শোডাউনের রাজনীতি করব, আমাদের পোস্টারের রাজনীতি করব, কিন্তু ওইটা করে আমাদের আসলে উপরে বেশি আসলে রাজনীতি আপনারাও করছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এখন পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত যদি এখন সংস্কারের দিকে সবাই না যায়, শুধুমাত্র এনসিপির ঘাড়ে তো নিশ্চয়ই দায়টা না। এটাই আর কি। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।